জাস্ট উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছেন, তাদের মধ্যে তিনি একজন। আমি তার সুস্বাস্থ্য কামনা করি, তার দীর্ঘায়ু কামনা বঙ্গবন্ধু করি লেখক এবং সাংবাদিক তিনি ফোরাম যেভাবে অতীতেও ছিলেন, তিনি সিলেট জেলা শাখা তার আয়োজিত থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 75তম দিন উপলক্ষে আজকে আলোচনা সভায় আমাদের সঙ্গে যিনি আজকে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন। আমরা এই মুহূর্তে মঞ্চে চলে এসেছি। অধ্যাপক জাকির হোসেন আমি সবই অনুরোধ করছি সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত উপদেষ্টা, শাহ কুররুম কলেজের সাবেক অধ্যক্ষ জনাব অধ্যাপক জাকির হোসেন সাহেবকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য আমি সবই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, মুকুটহীন সম্রাট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ তনয়া, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, মুকুটমণি দেশরত্ন শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি, সাহিত্যিক, লেখকদের নিয়ে সিলেটের গড়ে ওঠা প্রাণের সংগঠন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকের সিলেট জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীজন, সাংবাদিকবৃন্দ, প্রত্যেকে জানাই আসসালামু আলাইকুম, আদাব। আসলে এই সংগঠনের সাথে আমি প্রথম থেকেই জড়িত। বর্তমানে একটু বেশি ব্যস্ততা থাকায় আপনাদের অনুষ্ঠান মালায় আমি আসতে পারি না, তো প্রথম থেকেই আপনাদের এই সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে আমি এসে নিজেকে গর্বিত বোধ করি। এই সংগঠন মূলত ইংল্যান্ড থেকে নিয়ন্ত্রিত হয়। বন্ধুবর সুজাত মনসুর সবসময় আমার মাধ্যমে আপনাদের খোঁজখবর রাখেন, প্রায় প্রতিনিয়ত তার সাথে আমার যোগাযোগ হয়। আপনাদের কার্যক্রমও তিনি উপলব্ধি করেন, তিনি প্রত্যক্ষ করেন এবং আপনাদের কাজে তিনি সন্তুষ্ট। আমিও আজকে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্বন্ধে যদি আমরা আজকের এই জন্মবার্ষিকীর প্রাককালে কিছু বলতে হয় তাহলে একটু পিছনে যেতে হয়। দেখেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুব অবস্থায় মুজিব ভাই নামে বাংলাদেশের ইতিহাসে তাকে পরিচয় আমরা পাই। তিনি মুজিব ভাই ছিলেন। মুজিব ভাই এই সিলেটে ব্রিটিশ বিরোধী আন্দোলন অর্থাৎ পাকিস্তানের পক্ষে সংগ্রাম করতে গিয়ে সিলেটে প্রায় দীর্ঘ 1 মাস থেকেছিলেন। সিলেটের যে রায়নগর সোনারপাড়া যে এলাকায় আমার বাড়ি, সেই এলাকায় একটা স্কুল আছে, বখতিয়ার স্কুলে অবস্থান করেছিলেন। ব্রিটিশদেরকে তাড়িয়ে একটি সুন্দর স্বাধীন দেশ, যেখানে কোনো জাতিগত ভেদাভেদ থাকবে না, অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হবে, এইরকম একটা চিন্তা চেতনা নিয়ে সোহরাওয়ার্দী শেরে বাংলার নেতৃত্বে এই পূর্ব বাংলায় মুসলিম লীগের পক্ষে তৎকালীন মুজিব ভাই কাজ করতে করতে যখন 47 সালের 14ই আগস্ট একটি নতুন দেশ, একটা রাষ্ট্র গঠন হলো, পাকিস্তান নামক রাষ্ট্র, আমরা এই অঞ্চলের লোক পূর্ব পাকিস্তানের অংশীদার হলাম। এর ঠিক আড়াই মাস পরে তার সংসার জীবনে একটি ফুটফুটে কন্যা শিশু জন্মগ্রহণ করলেন। 1947 ইংরেজির 28শে সেপ্টেম্বর শেখ হাসিনা জন্মগ্রহণ করলেন টঙ্গীপাড়ায় অজপাড়াগাঁয়ে একটা পরিবারে মুরব্বীরা সবাই নাম রাখলেন শেখ হাসিনা, বাবা এবং মা নাম রাখলেন হাসু নামেই পছন্দ করতেন ডাকতে। তো একটু যদি আমরা বিশ্লেষণ করি সেই সময়কাল, মুজিব ভাই যুবনেতা মুজিব হিসেবে সেই সময় পরিচিত।
তিনি রাজনীতি নিয়ে এতই ব্যস্ত ছিলেন, মেয়েকে আদর যত্ন, তার সান্নিধ্য পাওয়ার অধিকার থেকে মেয়ে বঞ্চিত হলেন। বিশেষ করে পাকিস্তানের স্বার্থবিরোধী প্রত্যেকটা পদক্ষেপে মুজিব ভাই ছিলেন সর্বাগ্রে। জিন্না যখন বললেন এই অঞ্চল পাকিস্তানের ভাষা হবে উর্দু, প্রতিবাদী হয়ে উঠলেন মুজিব, জেলে যেতে হলো। ঠিক সেই রকম 52 ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 58 মার্শাল্য বিরোধী আন্দোলন, 62 শিক্ষা বিরোধী আন্দোলন, 64 যে এই পাক ভারতের যুদ্ধ এবং অরক্ষিত এই অঞ্চল সামনে নিয়ে আসা হলো 6 দফা। 6 দফাকে কেন্দ্র করে আন্দোলন দানা বাঁধতে বাঁধতে এমন একটা পর্যায়ে গেল, আমরা দেখি কি 1966 সালে তিনি আগরতলায় ষড়যন্ত্র মামলা করলেন। এই প্রায় 20 বৎসর মেয়ে আর বাবা খুব একটা কাছাকাছি যেতে পারেন নাই। বাবা জেলে, মেয়ে মায়ের কুলে। পরবর্তীতে ঢাকায় চলে আসলেন শেখ হাসিনা মায়ের সাথে। ধানমন্ডিতে তাদের বাড়ি করা হলো। লক্ষ্য করুন, সেই ধানমন্ডিতে থাকা অবস্থায় রংপুরের মেধাবী ছাত্র ওয়াজিদ মিয়ার সাথে যখন বিবাহে বন্ধনে আবদ্ধ হন, সেদিন কিন্তু বাবা কারাগারে। মেয়ের বেশ এই শাশুর বিয়ে হবে, বাবার অনুমতিতে বিয়ে হলো, কিন্তু এই বিয়েতে বাবা ছিলেন না, হাসু কিন্তু হাসতে পারলেন না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে জননেতা শেখ মুজিব হলেন বঙ্গবন্ধু। 70 নির্বাচনে তিনি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়ালেন। সবাই তাকে ভোট দিল, তিনি হবেন বাংলাদেশের পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী। তা থেকে বঞ্চিত করা হলো। 71 সালের মহান মুক্তিযুদ্ধের ডাক আসলো, তিনি মুক্তিযুদ্ধের ডাক দিলেন। মুক্তিযুদ্ধের ডাকের সাথে সাথে তাকে পাকিস্তানে বন্দি করে নিয়ে যাওয়া হলো। বেগম মুজিব এবং শেখ হাসিনা শেখ রাসেল শেখ রাসেল সহ তাদেরকে বন্দি করে রাখা হলো 32 নম্বরের সেই বাড়িতে। তখন অন্তঃসত্ত্বা শেখ হাসিনা 1971 সালে বন্দিযুদ্ধে তিনি একটি পুত্র সন্তান জন্ম দিলেন, যার নাম সজীব ওয়াজেদ জয়। তখনও কিন্তু শেখ হাসিনা হাসতে পারলেন না। তখনও বাবা কারাগারে, হাসি হাসে নাই, শেখ হাসিনার মুখে হাসু হাসতে পারলেন না। কিছুদিন পর দেশ স্বাধীন হলো, বাবা স্বদেশে ফিরে আসলেও একটি বঙ্গুর এই স্বদেশ ভূমিকে বাংলাদেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিশেষ করে তার স্বপ্নের সোনার বাংলা বা দ্বিতীয় বিপ্লব বাস্তবের জন্য তিনি কাজ করতে লাগলেন। 1975 সালের 15ই আগস্ট জার্মানিতে বেড়াবার যাওয়ার উদ্দেশ্যে প্রথমে বেলজিয়ামে গেলেন। সে বেলজিয়ামে থাকা অবস্থায় শেখ হাসিনা, শেখ রাহানা এবং তার স্বামী সন্তানরা আল্লাহর হুকুমে বেঁচে গেলেন। শেখ হাসিনা সেদিন সিলেটের কীর্তি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী বেলজিয়াম থেকে তাকে জার্মানিতে নিয়ে গেলেন। জার্মানি থেকে ভারতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে রাজনৈতিক আশ্রয় পাঠালেন। এতটুকু বললাম এই কারণে, প্রত্যেকটা সময় ছিল দুঃসময় শেখ হাসিনার জীবনে। তিনি এই দুঃসময়ে বেড়ে উঠেছেন। প্রকৃতিগতভাবে রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলে তিনি তার রাজনৈতিক শিক্ষা তার পরিবার থেকে তিনি পেয়ে বেড়ে উঠেছেন। দুঃসময়কে জয় করার যে মানসিক শক্তি তিনি অর্জন করেছেন। দেখেন, 75 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারকে হত্যা করা হলো এদেশীয় কিছু কুলাঙ্গার, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয় নাই। পাকিস্তানি ভাবধারা যাতে এই দেশটি চলে, এই দেশটি তলাবিহীন জুড়ি থাকে, পাকিস্তান থেকে কোনো পর্যায়ে যাতে এই দেশটা এগিয়ে না যায়, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতির জনককে হত্যা করা হলো তার পরিবার সহ। এরপর জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, দুঃশাসনের নতুন রাজনীতি শুরু হলো। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক
দলকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হলো। লক্ষ্য করুন, আওয়ামী লীগের ঘোষণাপত্রে লেখা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দল রাজনীতি করবে। আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমোদন সেদিন দেওয়া হয়, বলা হলো এই লাইনটা কাটতে হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইনটা কেটে দিতে হবে। তৎকালীন সময় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিলেন তারা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তারা সেদিনকার সেই সেনাপ্রধানের, সেই মার্শালম্যান জিয়াউর রহমানের সেই প্রস্তাব মেনে নিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিক অঙ্গনে, রাজনৈতিক ময়দানে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা মেনে নিয়ে কিন্তু রাজনীতি করলেন। সেই দুঃসময়ে বাংলাদেশের মানুষ যখন জয় বাংলা বললে ঠাট্টা করা হতো, দূরধ্বনি দেওয়া হতো, সিলেটের রাজপথেও আমরা যখন জয় বাংলা স্লোগান দিয়েছি আমাদেরকে দূরধ্বনি দেওয়া হয়েছে জিন্দাবাজারে, তখন বাংলাদেশের মানুষ 39টি আসনে জয়ী করল আওয়ামী লীগকে। সিলেট থেকে আমাদের এনাম ভাই জয়ী হয়েছিলেন। তেমন কোনো প্রচারণা নেই। ষড়যন্ত্রে বেড়াজাল চিহ্ন করে সংসদে যখন আমরা দেখলাম যে মালেক উকিল সহ যে এইসব নেতাদের মাধ্যমে যখন আওয়ামী লীগ কথা বলতে শুরু করলো, মানুষের মধ্যে আশার সঞ্চার হলো। 79 সেই নির্বাচনে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো আওয়ামী লীগকে দিয়ে। 80 সালে সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনে আমরা এই শহীদ সুলেমান হলের সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে সম্মেলন হয়েছিল। আমরা মনের অজান্তেই সেদিন একটা স্লোগান দিয়েছিলাম, মুজিব কন্যা শেখ হাসিনা বাংলা তোমার ডাক চেয়ে এসো। শেখ হাসিনার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, তবে আমাদেরকে কিছু সাবেক ছাত্রনেতা উৎসাহিত করেছিলেন। একজন শামসুল হক মিয়া, একজন জালালউদ্দিন রুমিও, এদের অস্তিত্ব এখন আছে কিনা জানি না। টাঙ্গাইলে শামসুল হক মিয়া সিলেট আসছেন, আমাদেরকে বলতেন যে এরকম স্লোগান আমাদেরকে দিতে হবে, আমরা দিয়েছিলাম। 81 সালে আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনাকে ভারতে রেখে সভানেত্রী নির্বাচন করা হলো। মে মাসের 17 তারিখে তিনি ঢাকায় আসলেন। এই পবিত্র মাটিতে আসার পর ঢাকায় লোকে লোকারণ্য হয়ে গেল। 5 বাঙ্গা জোয়ার তৎকালীন তেজগাঁ বিমানবন্দরে মানুষ ছুটে গেল। সিলেট থেকে অনেকেই গিয়েছিলেন। আমাদের বেশি অপেক্ষা করতে হলো না, মাত্র 12 দিন পর তিনি সিলেটে আসলেন পবিত্র শাহজালালের এবং শাহপুরানের মাজার জিয়ারত করার জন্য। তিনি বুরহানুদ্দিনের মাজারও জিয়ারত করেছিলেন। আমরা আগের দিন স্টেজ করলাম মাদ্রাসা মাঠে। এখনও মনে পড়ে টিলাগড়ের সালাম ভাই, কার্তিক দা এদের নেতৃত্বে আমরা ছাত্র ছিলাম। সমস্ত রাত মশার কামড় খেয়ে খেয়ে আমরা সেই স্টেজ পাহারা দিয়েছি যাতে দুর্বৃত্তরা স্টেজ না ভাঙে। কেন এসব কথা বলছি? আজকের বাস্তবতা সেটা কিছু পরিষ্কার করার প্রয়োজন আছে। নেত্রী আসলেন, বক্তব্য রাখলেন সিলেটের মাদ্রাসা মাঠে। সেদিন বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন। নেত্রী বলেছিলেন, আমি জাতির জনকের হত্যার বদলা নিতে এসেছি, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি। তিনি যা বলেছেন তা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছেন। লক্ষ্য করুন, কিছুদিন যেতে না যেতে আওয়ামী লীগ দ্বিখণ্ডিত হয়ে গেল। ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগকে ভাগ করে দেওয়া হলো। 86 সালের ইলেকশন আওয়ামী লীগকে জোর করে আওয়ামী লীগকে পরাজিত করলো। সামার সাহেবের নির্বাচনে আমরা গিয়েছিলাম রানীগঞ্জে, আমাদের নৌকা থেকে নদীর পাড়ে উঠতে পারলাম না। তৎকালীন যে এরশাদ সাহেবের মন্ত্রীরা আমাদেরকে পিস্তল দিয়ে দাওয়া করলেন। ইকবাল সাহেব ছিলেন আর জাফর ইমাম, আমাদের মনে হয় বড় বড় মন্ত্রী ছিলেন, আমাদেরকে পিস্তল দিয়ে দাওয়া করে আবার নৌকাতে নিয়ে আসলেন। জোর করে ব্যালট বাক্স ভর্তি করে এরশাদ সাহেব ক্ষমতায় থাকলেন। 90-এ আমরা আন্দোলন করে এরশাদ সাহেবকে বিদায় করলাম। 91 সালে নির্বাচন হলো। এখানে দেখেন ভোটের সংখ্যায় আওয়ামী লীগ বেশি। সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আবার সেই বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে দূরে রাখালো। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী হলেন। 91 থেকে 96 এই সিলেট কী রকম স্টিম রোলার রাজনীতি হয়েছে আপনারা জানেন। আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, তো আমার বাসায় 4বার আক্রমণ করেছে। আমি এই দায়িত্ব পালন করার সময় 3 মাসও করে থাকি নাই।
বেশিরভাগ সময় আমাকে ঘরের বাইরে থাকতে হইত। পাহাড়ে জঙ্গলে ছিলাম। আমাদের বিরুদ্ধে দুইটি মার্ডার মামলা ছাত্রলীগের বিরুদ্ধে করে নেওয়া হলো। একটা পুলিশ মার্ডার সহ মাহবুব হত্যা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো যাতে আমাদেরকে নিঃশেষ করা দেওয়া হয়, কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই কোনো সময়। 96 সালে বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করল। তিনি অভিশাপ মুক্ত করার জন্য বাঙালিকে ইন্ডিমনিটি অধ্যাদেশ বাতিলের বিপক্ষে সংসদে বিল আনলেন। বিল আনার পর বিচার করলেন। বিচার স্বাভাবিক কোনো ট্রাইব্যুনাল করেন নাই, স্বাভাবিক বিচারের মাধ্যমে জাতির জনকের হত্যাকারীদের বিরুদ্ধে রায় হলো। যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করলেন। 2001 সালের নির্বাচনে আবার লতিফি ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে দেওয়া হলো। এরপর আমরা কি দেখলাম? বিচারপতিদেরকে বিভিন্ন রকম পাশ কাটিয়ে পদোন্নতি দিয়ে আবার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বিচারপতি হাসান সাহেব সহ অনেক ষড়যন্ত্র হলো। পরবর্তীতে 111 আসলো। আওয়ামী লীগকে বিশেষ করে নেত্রীকে দেশে আসতে দেওয়া হবে না। দেশে জোর করে তিনি আসলেন, তাকে বন্দী করা হলো। এই সিলেটে বর্ধিত সভায় আমরা ঘোষণা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে জেলে রেখে আমরা নির্বাচন করব না এবং নির্বাচন করতেও দেব না। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের আন্দোলনের মুখে বের হয়ে আসলেন। নির্বাচন হলো, তিনি নতুন একটি ইতিহাস রচনা করলেন, নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করলেন, ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ অনেকেই হাসতো সেই সময়। ক্যাসিও গড়ি ছাড়া ডিজিটাল বলতে আর কিছুই ছিল না। হাতে ক্যাসিও গড়ি ডিজিটাল ছিল, আর ছাড়া কোনো ডিজিটাল কিছুই ছিল না সেই সময়। এই রকম অবস্থা থেকে সজীব ওয়াজেদ জয়ের যে কল্পনাপ্রসূত মেধার যে উৎকৃষ্ট একটা উদাহরণ বা একটা ফসল আমরা আজকে পাচ্ছি, সে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে তিনি নির্বাচন করলেন, মানুষ ভোট দিল, আমরা সরকার গঠন করলাম। জাতীয় পার্টিকে সাথে নিয়েই সরকার গঠন হলো। এরপর তিনি বাংলাদেশকে পিছনে তাকাতে হয় নাই। হাসু আগে হাসতে না জানলে ডিজিটাল বাংলাদেশ তিনি হাসা শুরু করলেন। হাসু যখন হাসলেন, বাংলাদেশ তখন হাসতে শুরু করলো। শেখ হাসিনা হাসলে বাংলাদেশ হাসে। আবার প্রমাণিত হলো শেখ হাসিনা যুগে যুগে জন্মগ্রহণ করেন না। সব জাতি কিন্তু শেখ হাসিনাকে পায় না। জাতির জনককেও যেন সব জাতি পায় নাই। মাত্র 55 বৎসর বয়সে 50 বৎসরে একজন মানুষ তার জীবনের বেশিরভাগ সময় যিনি জেলে কাটিয়েছেন, তিনি দেশকে সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা দিয়েছেন। আর 55 বৎসর বয়সে তার জীবন থেকে তাকে শেষ করে দেওয়া হলো ষড়যন্ত্র করে। তার সেই অসমাপ্ত কাজকে হাতে নিলেন তার মেয়ে। জাতির জনকের যে স্বপ্ন, সেই স্বপ্ন কী ছিল? দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি, অর্থাৎ কৃষি বিপ্লবের মাধ্যমে এই দেশটি পৃথিবীতে উন্নত একটা বাংলাদেশ হবে। আজকে দেখেন বাংলাদেশের কৃষি বিপ্লব কি ঘটে নাই? 1 ইঞ্চি পরিমাণ শেখ হাসিনা তার পিতার নীতি থেকে, আদর্শ থেকে পিছপা হন নাই। 1 ইঞ্চি পরিমাণও তিনি অন্যদিকে কোনো ব্যালেন্স করেন নাই। জাতির জনকে সেই আদর্শের সামনে নিয়ে তিনি প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন এবং একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে পৃথিবীর মানচিত্রে আজকে সফল যে কয়েকজন রাষ্ট্রনায়ক, তার মধ্যে শেখ হাসিনা। দেখেন, জাতিসংঘ একটা ঘোষণা দিল 2030 সালে এই পৃথিবীতে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে কাজ করতে হবে। পৃথিবীর সব সরকারকে ঘোষণা দিল যে 2030-এ টেকসই উন্নয়নের পর্যায়ে প্রত্যেকটা দেশকে নিতে হবে। এর মধ্যে বনায়ন একটা ছিল। প্রত্যেকটা ভূমির মধ্যে 25% যাতে বনায়ন হয়। কাজ শুরু করলেন শেখ হাসিনা। 30 থেকে আজ থেকে তো আরও 9 বছর পর 30 হবে, যেটা 30 সালে হয়ে যাওয়ার কথা। 9 বছর আগে আজকে তিনি এই যে গ্লোবাল যে টেকসইয়ের যে গোলের একটা পর্যায়ে উন্নয়ন করেছেন, আজকে তাকে মুকুটমণি উপহার দেওয়া হলো। তিনি বনায়নের কাজ
মানে বিশেষ করে এবার তিনি 1 কোটির বেশি গাছ রোপণ করেছেন। তার জন্য 9 বছর আগে তাকে মুকুটমণি জাতিসংঘ উপহার দিয়েছে, কোনো ব্যক্তি নয়, কোনো প্রতিষ্ঠান নয়। তো আরও আমরা তার পক্ষ থেকে তা আরও বেশি আমরা হয়তো এই পৃথিবী উপকৃত হবে তার চিন্তা চেতনা, তার দিক নির্দেশনার কারণে। আপনারা এখানে অনেক গুণীজন আছেন, লেখালেখি করেন, অনেক কিছু আপনারা আরও বেশি করে উপলব্ধি করতে পারেন। আমাদের সুযোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সান্নিধ্য পাওয়ার, কাছে যাওয়া। আমি যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হই, দেখা যখন করলাম, উনি 2টি কথা বললেন, তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা মানুষের পক্ষে কথা বলতে হবে, মানুষ যেটা পছন্দ করে সেটাই তোমাদেরকে করতে হবে। লক্ষ্য করুন, এই 2টি কথার মধ্যে অনেক বড় একটা মেসেজ আছে। মানুষ যেটা পছন্দ করে সেটাই করতে হবে। মানুষ কিন্তু চাঁদাবাজ পছন্দ করে না, মানুষ ভূমিক্ষেপও পছন্দ করে না, মানুষ অন্যের সম্পদ লুট করা পছন্দ করে না। আমরা যারা রাজনীতি করি, সেই রাজনীতি হতে হবে মানুষের পক্ষে কথা বলা রাজনীতি। জাতির জনক সারা জীবন জনগণের পক্ষে কথা বলেছেন, জাতিকে নেতৃত্ব দিতেন। শেখ হাসিনাও সারা জীবন লোভ লালসা সব ত্যাগ করে 24 ঘন্টার মধ্যে তিনি 18 ঘন্টা কাজ করেন। এই অবস্থায় কোভিডের সময় কি দেখলাম, যে পৃথিবীর বড় বড় জার্নাল ঘোষণা করলো বাংলাদেশের 1 কোটির বেশি লোক মারা যাবে। তাকে আল্লাহ মারাকে, যদি সঠিক নেতৃত্ব তাকে সঠিক দিক নির্দেশনা থাকে, তাহলে জার্নালের সেই পরিসংখ্যান কিন্তু সফল হওয়ার কথা নয়। প্রথম থেকেই সতর্ক ছিলেন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী। তিনি কি করলেন? তিনি মানুষ যাতে না খেয়ে মারা না যায় তার জন্য তিনি উদ্যোগ নিলেন। তিনি রাষ্ট্রীয় সব যন্ত্রকে ব্যবহার করলেন। আমরা রাজনীতি কর্মীরা দলীয়ভাবে বিভিন্নভাবে যোগাযোগ করছি, আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের যোগাযোগ করছেন, কিন্তু সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে পরিষ্কার বলা হয়েছে, সব ত্রাণ সামগ্রী জনপ্রতিনিধির মাধ্যমে বিতরণ করা হবে, আপনারা পাশে থাকবেন। এখানে আওয়ামী লীগ বলা হয় নাই, জনপ্রতিনিধি এখানে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যে সব দল আছে সব দলের, এবং জনপ্রতিনিধির মাধ্যমে সেটা করা হচ্ছে। এক ভাই সিলেট সিটি কর্পোরেশনের কথা বলেছেন একটু আগে সাংবাদিক। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সর্ব এলাকা সব দিক যাতে সুষ্ঠু উন্নয়ন হয়, সুষ্ঠুভাবে বন্টন হয়, সম্পদ সব দিকে যাতে মানুষ একই তালে এগিয়ে যায় তার জন্য কাজ করতেছেন। সিলেট সিটি কর্পোরেশনে তিনি 2019 সালের ডিসেম্বরের 26 তারিখ যে ঘোষণাটা দিলেন, যে 1200 কোটি টাকা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে দিলেন, তিনি কোনো ব্যক্তিকে দেন নাই, তিনি এই সিলেটের জনগণকে দিয়েছেন। জনগণ যাতে উপকৃত হয় তাকে দিয়েছেন। কিন্তু আমরা দেখছি কি আজকে এই 1200 কোটি টাকার বড় বড় প্রজেক্ট করা হচ্ছে ব্যক্তির একক সিদ্ধান্তে। সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকেও এই সব কাজে সম্পৃক্ত করা হচ্ছে না। এমন কিছু প্রকল্প নেওয়া হচ্ছে যেগুলি আমরা দেখছি লুটপাটের পর্যায়ে চলে যাচ্ছে। আমরা দেখি লাইট পোস্টগুলোতে পিডিবির পুলেই কিন্তু লাইট লাগানো যায়, নতুন করে স্টিলের পুল লাগানো হচ্ছে। এটা কি লুটপাটের কোনো অংশ না, এখন এটা পচনশীল জিনিস। 1200 কোটি টাকা জ্যানতেনভাবে খরচ করবেন সিলেটের মানুষ, কিন্তু তা মেনে নেবে না। সঠিক সময় সঠিক জবাব দেবে মানুষ। আমরা বলতে চাই, আওয়ামী লীগের উন্নয়নকে হাইজ্যাক করার প্রবণতা দেখা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী আবুল মুহিতের মাধ্যমে এই সিলেট অঞ্চলে বৈদ্যুতিক ব্যবস্থা আমূল পরিবর্তনের জন্য 1600 কোটি টাকা দিয়েছিলেন, যার ফসল আমরা ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন আমরা পেয়েছি। এটা করেছে বিদ্যুৎ বিভাগ, সিটি কর্পোরেশন করে নাই। কিন্তু সিটি কর্পোরেশন সেই কৃতিত্ব নিতে চায়। এটা
আমরা যেন বোকার স্বর্গে কেউ বাস করি না। আমরা জানি, এখন থেকে আপনাদেরকে বলছি সাংবাদিক বন্ধুরা, আপনারা এই সিলেট থেকে দরগায় যান, দরগার ডান পাশে দেখবেন একটা নেম প্লেট আছে উদ্বোধনী, পররাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করেছেন। এখানে একটা অক্ষর সিটি কর্পোরেশন লেখা নাই, এখানে লেখা আছে বিদ্যুৎ বিভাগের প্রকল্প। সেটা ভূগর্ভস্থ এই বিদ্যুৎ বিভাগ, তারহীন এই বিদ্যুৎ বিভাগ শেখ হাসিনা করেছেন, তার মন্ত্রীরা দিয়ে, কোনো মেয়রকে দিয়ে নয়। এটা আজকে পরিষ্কার হিসাবে আমাদের আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের লেখনের মাধ্যমে সেটা লিখতে হবে, যাদেরকে জানাতে হবে সিলেটের মানুষকে আপনারা এই জিনিস পরিষ্কার ধারণা দিতে হবে। আরেকটা বিষয়, সিলেট থেকে যখন দক্ষিণ সুরমা আমরা শহর থেকে যাই, শাহজালাল ব্রিজ পার হয়ে হুমায়ুন রশিদ চৌধুরী পর্যন্ত বুলাগঞ্জের মতো টেকসই একটা রাস্তা করা হয়েছে। এটা করেছে সড়ক বিভাগ, সিটি কর্পোরেশনের রাস্তাও সেটা না। কোনো ইঞ্জিনিয়ার, কোনো ঠিকাদার কিছুই এটাতে সম্পৃক্ত হয় নাই, কিন্তু কিছু লোক লাগাইয়া রাস্তায় দাঁড়ায় এটা মেয়র করতেছে। এই থেকে বের হয়ে আমাদেরকে আসতে হবে। এটা বাউতাবাজির রাজনীতি বন্ধ করতে হবে। আওয়ামী লীগ যা করে তা পরিষ্কার করে বলতে হবে। আগামীতে সিলেটের সব উন্নয়নের যে ফলক রচনা করা হবে, আওয়ামী লীগের মন্ত্রীদের এখানে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে সিলেট 1 নির্বাচনী আসনের বর্তমান সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনকে আনতে হবে, কারণ ওনার প্রচেষ্টায় কিন্তু সব কিছু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ওনার বিভিন্ন ডিও লেটার মাধ্যমে দিচ্ছেন। আমার কাছে অনেক ডিও লেটার এসেছে। সিটি কর্পোরেশনের প্রত্যেকটা প্রকল্পের, প্রত্যেকটার কাজের পিছনে এই পররাষ্ট্রমন্ত্রীর ডিও আছে। আমরা সময় মতো সেটা আপনাদের সামনে প্রদর্শন করব। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে গত কয়দিন আগে শুনতেছি দক্ষিণ সুরমায় একটা পার্ক করা হয়েছে। ভালো কথা, শেখ মাননীয় প্রধানমন্ত্রীর নামে করা হয়েছে, কিন্তু আরও বড় একটা প্রকল্প করলে অসুবিধাটা কোথায় ছিল? ছোট্ট একটা শিশু পার্ক, তাও উদ্বোধন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তখন আমেরিকায়, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় উদ্বোধন করা। এখানে কিছু টিকিটও বিক্রি করা হয়েছে ইতিমধ্যে। এসব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আওয়ামী লীগ দেশে উন্নয়নের জন্য কাজ করে, কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠার জন্য নয়। আওয়ামী লীগ, শেখ হাসিনা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে কাজ করতেছেন। ইনশাল্লাহ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। আজকে বাংলাদেশ তলাবিহীন জুড়ে নয়, আজকে বাংলাদেশ এমন একটা পর্যায়ে গিয়েছে, 2035 সালে বাংলাদেশ পৃথিবীর 25তম দেশে রূপান্তরিত হবে, সেই লক্ষ্য মাত্রা নিয়ে কাজ হচ্ছে। 2041 সালে 20-এর মধ্যে ইনশাল্লাহ আমরা আসব। সেই সময় আমরা ইউরোপে এখন যাই, ইউরোপের লোক আমাদের দেশে ইনশাল্লাহ কাজ করতে হবে। আমরা চাই মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রধানমন্ত্রীকে নেক হায়াত দান করেন। আজকের দিনে আমরা সেই শুভকামনা করব, সেই দোয়া করব। শেখ হাসিনা একটা আদর্শ নিয়ে রাজনীতি করেন, জাতির পিতা একটা আদর্শ নিয়ে রাজনীতি করেন। সেই আদর্শটা কি? যে মানুষের ভাগ্যের পরিবর্তন। আমরা বাঙালিরা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদেরকে জানতে হবে। সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, নিজেকে জানো। আমরা বাঙালি, আমাদের একটা অস্তিত্ব আছে, আমাদের একজন বঙ্গবন্ধু মুজিব আছেন, আমাদের একজন শেখ হাসিনা আছেন, আমাদের এগিয়ে যাওয়ার শপথ আছে, অঙ্গীকার আছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে সমর্থন করব, তাকে সাহায্য করব, তার হাতকে শক্তিশালী করব। আজকের তার জন্মদিনে এই হোক আমাদের সবার শপথ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।